সংবিধান প্রণয়নের ক্ষমতা আছে কিনা, এটা একটা সিরিয়াসলি কন্ট্রাডিক্টরি প্রশ্ন। আপনি মুজিবনগর সরকার মেনে নিচ্ছেন, আপনি বাংলাদেশের স্বাধীনতা যে ভ্যালিড এইটাও মেনে নিচ্ছেন, আপনি আপনি স্বাধীনতার ঘোষণাপত্রও মেনে নিচ্ছেন, কিন্তু আপনি সংবিধান মেনে নিচ্ছেন না। এই কারণেই আপনি মেনে নিচ্ছেন না, কারণ আপনি জানেন না যে স্বাধীনতার ঘোষণাপত্রই বাংলাদেশের প্রথম সংবিধান। এইটারই বিগার ফর্ম হচ্ছে এখন যে সংবিধানটাকে আপনি দেখতে পান। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এই সংবিধান নিয়ে প্রথম একটা এই আজকে ফরাদ মজার বা এই পিনাকি ভট্টাচার্য যারা বলেন এইসব অপগণ্ডরা যে আজকে প্রথম প্রশ্ন তুলেছে তা না, তাদেরও গুরু আছে। সেই গুরু কারা? সেই গুরু বলি, 1974 একটা মামলা ছিল, AKM ফজলুল হক ভার্সেস স্টেট একটা মামলা ছিল। সেটার ওই মামলাটা ডিএলআর এ 26 ডিএলআর এ আপনারা আছে, যাদের সম্ভব হবে ডিএলআরটা খুলে পড়ে নেবেন। সেটার ব্যাপারটা ছিল হচ্ছে যে গভর্নমেন্ট আপনার রাষ্ট্রপতি শাসিত গভর্নমেন্ট থেকে যে প্রধানমন্ত্রীর শাসিত গভর্নমেন্ট হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে, এবং একই সাথে সেই মামলার ভেতরে প্রশ্ন তুলেছে আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রের ইস্যুস গুলো সামনে এসেছে। সেই সময় বিচারপতি সায়েম, আবু মোহাম্মদ সায়েম এবং বিচারপতি মাহমুদ হুসাইন, কেমন, এটা অ্যাপেলেট ডিভিশনের দুজন বিচারপতি 1973 অগাস্টের 22 তারিখে একটা জাজমেন্ট প্রদান করেন। সেই জাজমেন্টের মধ্যে যে আলোচনা হয়, সেই আলোচনার একটা বেসিক পয়েন্ট ছিল যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, যেটাকে একটা ভ্যালিড ইনস্ট্রুমেন্ট হিসেবে সেখানে ঘোষণা দেওয়া হয়েছে। যদিও মামলার ব্যাপারটা ওরা স্বাধীনতার ঘোষণাপত্রকে চ্যালেঞ্জ করেনি, চ্যালেঞ্জ করেছে আপনার প্রভিশনাল যে কনস্টিটিউশনাল অর্ডার সেটাকে। ওইটা করতে গিয়ে বিচারপতিরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে একটা ভ্যালিড ইনস্ট্রুমেন্ট বলেছেন সেখানে তাদের মন্তব্যে। ফলে আদালতের মাধ্যমেও জিনিসটা খুবই পরিষ্কার। সেটা কবে? 1973 সালে, অর্থাৎ আজকে থেকে প্রায় 52-53 বছর আগে এইটা একেবারে সেটেল একটা ইতিহাস বাংলাদেশের ছিল। এখন বাংলাদেশের সংবিধান প্রণয়নের স্টাইলটা কি ছিল, প্রক্রিয়াটা কি ছিল? সেই সময় যারা 1970 সালের যারা জনগণ ম্যান্ডেট দিয়েছিল, মানুষ ম্যান্ডেট দিয়েছিল কাকে? আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল। দুই পক্ষেরই তারা প্রধান ছিল। ওই দুই পক্ষের প্রধান অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যে পাকিস্তানের ডিসিশন নিতে পারে, এই কথাটা 12ই অক্টোবর 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে পরিষ্কারভাবে তার ভাষণে বলেছে। এইখানকার ভাষণের অনুলিখনটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে পরিষ্কারভাবে তিনি বলেছেন জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছেন একটি শাসনতন্ত্রের জন্য। এই শাসনতন্ত্রের কথা বলতে গিয়ে তারা বলে যে পাকিস্তানের শাসনতন্ত্রের জন্য, কিন্তু মাথায় রাখতে হবে 6 দফাটা যে পরিষ্কার ছিল আমাদের এই অঞ্চলে স্বায়ত্তশাসনের জন্য। এই স্বায়ত্তশাসন যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যদি আলাদা রাষ্ট্র গঠন করে তার জনগণের দুঃখ নিরসনের জন্য আলাদা শাসনতন্ত্র প্রণয়ন করে, এবং আপনি যদি ওই বিপ্লবী সরকারকে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারকে যদি আপনি ভ্যালিড গভর্নমেন্ট মনে করে থাকেন, তাহলে আপনি এই ম্যান্ডেট তাদের ছিল কিনা সেটা খুবই ইম্যাটেরিয়াল একটা কোশ্চেন। আন্তর্জাতিক আইনে এটা পরিষ্কারভাবে স্বীকৃত। আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই, যেমন ফরাদ মজার বারবার দাবি করছেন যে এই যে 5 তারিখে এই জঙ্গিরা অ্যাটাক করলো, এই যে বাংলাদেশে এত মেইহেম হলো, সে বলতে চাচ্ছে তারা আলাদাভাবে কেন বিপ্লবী ঘোষণা দিল না, আলাদা সংবিধানের ঘোষণা দিল না। একই প্রশ্ন এসে যায় যে জনগণ কি এদেরকে ম্যান্ডেট দিয়েছে? তিনি যে বলছেন যে আলাদাভাবে সংবিধান প্রণয়ন করতে, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে, তাহলে তাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে? তাহলে তিনি তার নিজের কথাতেই কন্ট্রাডিক্ট করছেন। অর্থাৎ এই সময়ের এই যে নাহিদ সার্জিস, এদেরকে তিনি বলছেন আলাদা সংবিধানের জন্য, তাদেরকে নিয়ে তিনি প্রশ্ন করছেন না যে তাদের ম্যান্ডেট আছে কি নাই। কিন্তু মুক্তিযুদ্ধের সময় যখন ওই গভর্নমেন্ট সরকার গঠন করেছে, তখন তাদেরকে নিয়ে প্রশ্ন করছে তাদের ম্যান্ডেট ছিল কি ছিল না। আপনি কি কন্ট্রাডিকশনটা ধরতে পেরেছেন? ফলে এইটা নিয়ে আমার মনে হয় না কোনো ডিসপিউটের প্রয়োজন আছে যে বাংলাদেশের সংবিধান ভ্যালিড কি ইনভ্যালিড। এবং গণপরিষদ সেখানে বিতর্ক হয়েছে। যাদেরকে জনগণ ভোট দিয়েছিল তারা প্রত্যেকেই জনপ্রতিনিধি। এই জনগণের প্রতিনিধিরা সংসদে গিয়ে ঘন্টার পর ঘন্টা বিতর্ক করেছে, বিতর্ক করে একটি শাসনতন্ত্র
বা একটা সংবিধান তারা প্রণয়ন করেছে। পরবর্তী সময়ে 1973 সালের 7ই মার্চ আলাদাভাবে ইলেকশন হয়েছে। এই সংবিধান প্রণয়ন করার পরে জনগণ তখন গণতান্ত্রিক মানে নতুন করে এই বাংলাদেশে ইলেকশন হয়ে তখন দেশ চলা শুরু করেছে ওই সংবিধানের ভিত্তিতে। সুতরাং সংবিধানটাও ছিল জনগণের ম্যান্ডেটে এবং পরবর্তী সময় সরকার যে পরিচালিত হয়েছে সেটিও গণতান্ত্রিক পদ্ধতিতে। এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর, যে আমাদের সংবিধান প্রথম সংবিধান, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম সংবিধান কিনা এবং এটি কিভাবে হয়েছে। আমি আবার পরবর্তী সেগমেন্টে আসলে আমাদের সংবিধানের যে মূল 4টা নীতি আছে সেইটার ব্যাপারে একটু আলোচনা করতে চাই। অনেক ধন্যবাদ। অনুরোধ করব, এটা খুবই খুবই অ্যাভেলেবেল, এখনই সার্চ দিলে পাবে। সেটা হচ্ছে ঢাকা রেসকোর্স ময়দানে আপনার 3রা জানুয়ারি 1970 সালে বঙ্গবন্ধু একটি ভাষণ দিয়েছিলেন। সেই আমার কাছে মনে হয় এই ভাষণটা হচ্ছে আমাদের সংবিধানের পূর্ণাঙ্গ রূপ, সংবিধানের একটা 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 পরিপূর্ণ কাঠামো আমি বলবো। এত গুরুত্বপূর্ণ ভাষণ। এখানে বলা হচ্ছে ঢাকা রেসকোর্সের ময়দানে প্রায় 20 লাখ লোকের সমাবেশ 3রা জানুয়ারি 1970 সালে। সেখানে পরিষ্কার করে তিনি বলেছেন পাকিস্তানের শাসনতন্ত্র 6 দফার ভিত্তিতে প্রণীত হবে। মাথায় রাখবেন এটা 1970 সালে, 71 সালে না, 1970-এর 3রা জানুয়ারি। পাকিস্তানের শাসনতন্ত্র 6 দফার ভিত্তিতে প্রণীত হবে এবং তাতে 11 দফার প্রতিপালন থাকবে, কেউ তা রোধ করতে পারবে না। তো 6 দফার ভিত্তিতে যদি শাসনতন্ত্র হয় তাহলে আপনি বুঝতেই পারছেন সেই শাসনতন্ত্রটা কি হবে। সেখানে কমপ্লিটলি বাংলাদেশ একটা আলাদা স্বায়ত্তশাসিত রাষ্ট্র, এই বা স্বায়ত্তশাসিত একটা প্রদেশ, এটা পরিষ্কারভাবে সেটা আছে। 6 দফার বিষয় নিশ্চয় আমার এখানে আলাপ করতে হবে না। কিন্তু এই যে 4টি মূল নীতি, যেটাকে এখন মুজিববাদ বলে, বা এখানে এক দল বলছে মুজিববাদ, আরেক দল বলছে হাসিনার সংবিধান, এই দুইটা শব্দ আসছে। এগুলো কিন্তু হচ্ছে ভেরি ইন্টারেস্টিং পলিটিক্স। কেমন? এই বাংলাদেশে 54 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাকি যারাই এসেছে, পারতে না পারতে, চাইতে না চাইতে, যেভাবেই হোক না কেন, বাংলাদেশের সংবিধান কি এন্ড অফ দ্য ডেতে তারা মেনটেন করে গেছে। সেখানে নানান ধরনের সংশোধনী এনেছে, সেগুলো ডিসপিউট হয়েছে, সেগুলো বাতিলও হয়েছে, সেগুলো থেকেছেও, অন্য আলাপ এখানে আছে। কিন্তু এন্ড অফ দ্য ডেতে এই সংবিধানকে হাসিনার সংবিধান অর্থাৎ আওয়ামী লীগের সংবিধান বলার কারণটা খুবই ইজি। এই কারণ হচ্ছে যে এই ডামাডোলের মধ্যে যদি আপনি মানুষকে এটা বোঝাতে পারেন যে এই সংবিধানটা আসলে আওয়ামী লীগের সংবিধান, তাহলে এই এখনকার যে ফ্লোটা আছে সেই ফ্লোতে আপনি আসলে এইটাকে বাদ দেওয়ার জন্য এক ধরনের দাবি তৈরি করতে পারবেন। এটা হচ্ছে একটা কূট রাজনীতি। মাথায় রাখতে হবে যে সংবিধানটা প্রণয়ন করেছে বাংলাদেশের জনগণ, এবং একটু আগে ডক্টর বিল্লাহ বলেছেন বাংলাদেশের জনগণের পরম পাওয়া চাওয়ার উপরে ভিত্তি করে এটা হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ সেই সময় ভোট দিয়েছে। সেই একটা কথা আমি আপনাকে বলি, 1973 সালের ইলেকশনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তার আগে সংবিধানের খসড়া প্রণয়ন করা হয়েছে, সংবিধানে সেটা আপনার গণপরিষদে সেটা আপনার ভ্যালিডিটি পেয়েছে। তার মানে জনগণ আস্থা রেখেছে, বাংলাদেশের জনগণ দুইবার এই আস্থার প্রমাণ দিয়েছে। একটা হচ্ছে 1970 থেকে আপনি যদি বলেন 6 মার্চ 1973 সাল পর্যন্ত, এইটা নিয়ে যদি আপনার কোনো ডিসপিউট থেকে থাকে তাহলে 1973 সালের ইলেকশনে আপনার আর কোনো ডিসপিউট থাকার কথা না, কারণ জনগণ সেই আবার আওয়ামী লীগকেই ভোট দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ যা করেছে সেটা সঠিক এবং ভ্যালিড। আমার মনে হয় না এই দুইবার ম্যান্ডেটের পরে আপনার আর কোনো ধরনের প্রশ্ন করবার জায়গা আছে যে। কিন্তু আমার কাছে মনে হয় দর্শকদের জন্য একটু বলে রাখা ভালো যে, প্রিয় দর্শক, আপনারা একটা দীর্ঘদিন ধরে শুনে এসেছেন যে বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র কোত্থেকে এলো, সমাজতন্ত্র কোত্থেকে এলো, ধর্মনিরপেক্ষতা কিভাবে এলো, এবং একই সাথে বাঙালির জাতীয়তাবাদটা কিভাবে এলো। এগুলো কি ভারত থেকে আমদানি করা? যেই কথাটা আপনাদেরকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা 1970 সালের 3রা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ জাতির জনক, তার যেই ভাষণটা সেটা শুনবেন, যেখানে তিনি সেই সময় গণপরিষদ ও প্রাদেশিক পরিষদের যারা সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদেরকে শপথ পাঠ করান। সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশ হবে
একটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি দেশ, সেখান থেকে সমাজতন্ত্রটা এসেছে। গণতন্ত্র এটা নিয়ে দৃষ্টি আপনাদেরকে আর বর্ণনা করতে হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ চেয়েছে, এটাই ছিল সংগ্রাম। সুতরাং গণতন্ত্র প্রমাণিত। সমাজতন্ত্রের কথা 1970 সালের 3রা জানুয়ারির ভাষণে বলেছে, মাথায় রাখবেন। এবং আপনার এরপরে এসেছে হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতার ব্যাপারে তিনি পরিষ্কার করে যেটা বলেছেন, মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হচ্ছে এমন যে এক শ্রেণীর লোক নির্বাচনের সময় ইসলাম গেল ইসলাম বলে বলে চিৎকার করছেন, নির্বাচনের সময় ফন্দি খুঁজেছেন পিডিবি করে, ইসলাম ফ্রন্ট করে, আরো কত কিছু করে। অথচ নির্বাচনের পর কেউ কি নামাজ পড়তে নিষেধ করেছে, রোজা রাখতে নিষেধ করেছে? যদি না করে থাকে তাহলে এসব অপপ্রচারের জন্য কি তাদের কি কোড়া মারা উচিত নয়? এদেশে ইসলাম, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবই থাকবে এবং বাংলাদেশও থাকবে। মাথায় রাখেন, 1970 সালের 3রা জানুয়ারি বাংলাদেশও থাকবে বলছে, পাকিস্তান থাকবে বলছে না, বাংলাদেশও থাকবে। আপনি কিন্তু ওয়ার্ডিং গুলো খেয়াল করবেন। হিন্দু ও বৌদ্ধদের উপর গত 1 দশকে যে অত্যাচার হয়েছে তার অবসান হবে, মহিলাদের সমান অধিকার প্রদান করা হবে এবং তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকবে না। অর্থাৎ এই মেসেজ পরিষ্কার যে বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবই থাকবে, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। এইটা যদি সাধারণ জনগণের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর কথা হয়ে থাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে একই কথা, যে রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা কোনো সুবিধা দিবে না, সবার জন্য সমান সুবিধা। এটাই তো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা আপনাকে পরিষ্কার করে বলা আছে সবই থাকবে এবং বাংলাদেশও থাকবে। এখানে তো তিনি বলেন নাই পাকিস্তান। অর্থাৎ বাংলাদেশের যে কনসেপ্ট, বাংলাদেশ যে ধারণাটা, সেটা 1970 সালের, মাথা রাখতে হবে। আবারও বলি, 1970, ইটস নট 1971, 1972, 1973, নাথিং। 1970 সালের 3রা জানুয়ারির ভাষণ। এইটা আপনারা পাবেন হচ্ছে, এইটা চারুলিপি প্রকাশন থেকে কিনে নিতে পারেন, ভাষণ সমগ্র আছে, বঙ্গবন্ধুর ভাষণ পাওয়া যায়। আমি এই ভাষণটা পড়লেই পরিষ্কার হয়ে যাবে যে আমাদের দেশের সংবিধান কি হবে, পরিষ্কার করে বলেছে। গণতন্ত্রের কথা বলেছে, বলেছে হচ্ছে ধর্মনিরপেক্ষতার কথা, বলেছে সমাজতন্ত্রের কথা। এখন বাঙালি জাতীয়তাবাদটা কোত্থেকে আসলো? এই বাঙালি জাতীয়তাবাদটা আসলো সিম্পলি অহংকারের জায়গা থেকে আসেনি। এটা হচ্ছে নৃতাত্ত্বিক ভিত্তিতে একটি রাষ্ট্রকে একত্রীভূত করবার একটি প্রক্রিয়া মাত্র। অর্থাৎ আমি আমার যে জাত, আমি আমার যে ব্লাড, সেটা নিয়ে গৌরবান্বিত হব। অর্থাৎ এগুলো প্রত্যেকটা রাষ্ট্রেই থাকে। আমরা আমাদের জাতীয় সঙ্গীতে বলি না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিংবা ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এগুলো কেন বলি? এই সকল দেশের সেরা, এই যে সকল দেশের সেরা, এই ধারণার মধ্যেই আছে যে আমার গৌরবের জায়গাটা, অহংকারের জায়গা না। সুতরাং বাঙালিত্বর ব্যাপারটা এসেছে জনগণকে একত্রিত করার জন্য। বাংলাদেশি একটা ভূখণ্ডের জায়গাতে এসেছে, আমরা ভূখণ্ডভাবে বাংলাদেশি, জাতিগতভাবে বাঙালি। এটা কমপ্লিটলি এই রাষ্ট্রকে একীভূত করবার একটা পন্থা। একটা সংবিধানে এটাই তো থাকবে যে একটা রাষ্ট্রকে আপনি ঠিক কিভাবে একীভূত করতে চান। আমি আমার লাস্ট পয়েন্টটা একটু মেক করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদেরকে এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হলো যে এই 4 নীতি কোত্থেকে হলো। এবং ডক্টর বিল্লা তো পরিষ্কারভাবে বলেছেন যে ইন্ডিয়াতে এসেছে 1976 সালে। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে অনেকেই আমাকে প্রশ্নটা করেন যে পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম, এটা কি ভ্যালিড, এটা কি ভ্যালিড, বারবার বলছে। আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই যে পাকিস্তান রাষ্ট্রটা হলো কবে? তো ব্রিটিশের উপনিবেশ থেকে থাকার পরে গভর্নর সিস্টেমে চলছিল, ওর তো কোনো সংবিধানই ছিল না। 25 বছর ধরে তার কোনো সংবিধানই ছিল না। ওই রাষ্ট্রটা কিভাবে হলো? ব্রিটিশদের কাছে। মানে আমি যদি এখন প্রশ্ন করি যে ব্রিটিশরা এই দেশের মালিকই কেমনে হয়, আর সেটা পাকিস্তানের উপরে ছেড়ে দিলে পাকিস্তান রাষ্ট্রই বা কিভাবে হয়, সেই প্রশ্ন কিন্তু আমি আপনাকে পাল্টা করতে পারি। ফলে আমার মনে হয় যে সেলফ ডিটারমিনেশন নিয়ে বা স্বাধিকার নিয়ে বা প্রোক্লেমেশন নিয়ে এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। শেষে আমি আপনাদেরকে একটা প্রমাণ হাজির করে শেষ করব। এটা হচ্ছে রেজলিউশন নাম্বার 1244। কসোভো রাষ্ট্রটা আপনার গঠিত হয়েছিল সেলফ ডিটারমিনেশনের মাধ্যমে, প্রোক্লেমেশনের মাধ্যমে। এটা নিয়ে অনেক যুক্তিতর্ক হয়েছিল। ইউনাইটেড নেশনস এর একটা ডকুমেন্টস আছে, এটা ইউনাইটেড নেশনস এর ডকুমেন্ট। এটার নাম্বার হচ্ছে 1244S/RES/1244/1999। আপনারা এই রেজুলেশনে আপনার কত পাতা আছে? 15-20 পাতা আছে। এইটা যদি আপনারা পড়ে নেন তাহলে আপনারা দেখবেন যে ঘোষণা দেওয়ার মাধ্যমে, একটি জনগোষ্ঠী দেওয়ার মাধ্যমে, একটি
সভরেন্টি দাবি করার মাধ্যমে এবং একটি ম্যান্ডেটের মাধ্যমে একটা রাষ্ট্র গঠিত হতে পারে কিনা।